নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রথমবার আফ্রিকার মাটিতে জি-20 সম্মেলনের আয়োজন। সেখানে দিল্লি বিস্ফোরণের ঘটনায় 15 জন নিরীহ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে মোদিকে সমবেদনা জানালেন আলবানিজ। নিউ ইয়র্ক সিটির হবু মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের আলোচনায় ভারত এবং পাকিস্তান প্রসঙ্গ উঠেছে বলে খবর। গত মে মাসে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পরীক্ষা চালিয়েছে বেজিং। এর মধ্যে অন্যতম ছিল জে-10 ফাইটার বিমান, PL-15 ক্ষেপণাস্ত্র সহ অনেক সিস্টেম। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত পাক সংঘর্ষ চীনের জন্য কি লাইভ গবেষণাকার বিষয় হয়ে উঠেছিল? বাংলাদেশের সামনে নির্বাচন, তার আগে মুখে মুখে বৈঠকে বসলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথমবার আফ্রিকার মাটিতে জি-20 সম্মেলনের আয়োজন। সেখানে যোগ দিল্লি বিস্ফোরণের ঘটনায় 15 জন নিরীহ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে মোদিকে সমবেদনা জানালেন আলবানিজ। শুক্রবার সন্ধ্যায় জোহান্সবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর সেখানে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সুসম্পর্কের ওপর জোর দিয়ে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন দুই রাষ্ট্রপ্রধান। পাশাপাশি দিল্লি বিস্ফোরণের ঘটনায় 15 জন নিরীহ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে মোদিকে সমবেদনা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জোর দিলেন সন্ত্রাস বিরোধিতায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বক্তব্য রাখতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। আশা করি তা আরও শক্তিশালী হবে। অর্থনীতি থেকে প্রতিরক্ষা, বিভিন্ন ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদি জোহান্সবার্গে পৌঁছানো মাত্রই উষ্ণ অভ্যর্থনা পান। সেখানকার ভারতীয় শিল্পীরা দেশীয় সংস্কৃতির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে ভারত ও দক্ষিণ আফ্রিকা সংস্কৃতির মেলবন্ধনে চমৎকার অনুষ্ঠান পরিবেশিত হয় মোদির জন্য। এরপর একে একে দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠক হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী দিল্লি বিস্ফোরণ এবং সৌদি আরবের উমরাহ যাত্রার দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। সন্ত্রাস মোকাবিলায় তার সরকারও হাতে হাত রেখে কাজ করতে চায়, তেমন বার্তা দেন মোদিকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে। আশা করি প্রতিরক্ষা, সুরক্ষা, অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা একে অপরকে সঙ্গী করে এগিয়ে যেতে পারব। জি-20 সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য, ভারতের ঐতিহ্য বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক পৃথিবীর, এক পরিবার, এক ভবিষ্যৎ। আমি সেটাই তুলে ধরতে চাই গোটা বিশ্বের সামনে। এই সম্মেলনের পাশাপাশি আমাদের সহযোগী দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। সেই দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সেখানকার এক প্রযুক্তি সংস্থার প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলেছেন বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান সংঘাত থামানোর জন্য নাকি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। এবার এমনটাই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাত থামানোর জন্য নাকি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। এবার এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দুই দেশের উপর 350% শুল্ক চাপানোর জুজু দেখিয়েই নাকি সেই যাত্রার মতো ক্ষান্ত করা গিয়েছে ভারত ও পাকিস্তানকে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ফের দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার নিরসন করেছিলেন তিনি। দুই দেশের উপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন, আর তারপরেই নাকি তাকে ফোন করেছিলেন মোদি। আশ্বাস দিয়ে ট্রাম্পকে জানিয়েছিলেন ভারত যুদ্ধে যাবে না। ট্রাম্পের কথায়, মোদি আমাকে বলেন, আমরা এই কাজ করব না। আমি বললাম, কোন কাজের কথা বলছেন? মোদি উত্তর দেন, আমরা যুদ্ধে যাব না। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে যে তার নেপথ্য ভূমিকা ছিল, এই পর্যন্ত বহুবার এই দাবি করে ফেলেছেন ট্রাম্প। তবে মোদি তাকে ফোন করেছিলেন, এই কথা এই প্রথমবার শোনা গেল ট্রাম্পের মুখে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যে কোনো বিরোধের ভালোভাবে নিষ্পত্তি করতে পারি। আমি বরাবরই এমন ছিলাম। এর আগেও আমি বছরের পর বছর ধরে এই কাজ করেছি। বিভিন্ন যুদ্ধের কথাই যদি বলি,
এই যেমন ভারত পাকিস্তান, ওরা পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাচ্ছিল। মার্কিন সৌদি বিনিয়োগ ফোরামে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে বক্তৃতা দিতে গিয়ে এই কথা বলেন ট্রাম্প। তার কথায়, দুই পারমাণবিক শক্তিধর দেশকেই বলেছিলাম, আমি তোমাদের একে অপরের ওপর পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধে নামতে দেব না, এতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। লস অ্যাঞ্জেলেসের ওপর পারমাণবিক ধুলো ভাসবে, তারপরও তোমরা চাইলে এটা করতে পারো, কিন্তু আমি দুই দেশের ওপরেই 350% শুল্ক আরোপ করব। আমেরিকার সঙ্গে আর বাণিজ্য করতে পারবে না। আর এর পরেই নাকি রণে ভঙ্গ দেয় ভারত ও পাকিস্তান। এইভাবে শুল্ক যুদ্ধ দেখিয়ে আরও 4টি যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। সব মিলিয়ে সারা বিশ্বে থামিয়েছেন 8টি যুদ্ধ। ট্রাম্প আরও জানিয়েছেন, সংঘর্ষ বিরতির পরেই নাকি তাকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। যদিও শুরু থেকেই এসব দাবি অস্বীকার করে এসেছে ভারত। পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব থামানো নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনো তৃতীয় পদক্ষেপের হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্পের বাণিজ্য চুক্তি নিয়ে হুমকি যুদ্ধবিরতিকে প্রভাবিত করেছে, এই দাবিও মানতে নারাজ নয়াদিল্লি। উল্লেখ্য, একদিন আগেই ওভাল অফিসে সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ও একই দাবি করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, এই ওভাল অফিসে আমরা অনেক ভালো কাজ করেছি, আমি 8টি যুদ্ধ থামিয়েছি, তবে পুতিনের সঙ্গে আরও একটি যুদ্ধ বাকি আছে। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের একই কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউ ইয়র্ক সিটির হবু মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের আলোচনায় ভারত এবং পাকিস্তানের প্রসঙ্গ উঠেছে বলে খবর। নিউ ইয়র্ক সিটির হবু মেয়র জোহরান মামদানির সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের প্রসঙ্গ উঠেছে তাদের আলোচনায়। নিউ ইয়র্কের উন্নয়ন থেকে শুরু করে আমেরিকার অভিবাসন সমস্যা নানা বিষয় নিয়ে কথা বলেছেন দুই নেতা। বৈঠকের শেষে সাংবাদিকদের ভিড় দেখে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্প বারবার দাবি করে এসেছেন, গত মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র সেনা সংঘাত তিনি থামিয়েছেন। শুক্রবার মামদানিকে পাশে নিয়েও ফের সেই দাবি করেছেন। জানান, তিনি বিশ্বের মোট 8টি যুদ্ধ থামিয়েছেন, তার মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ অন্যতম। এই বিষয়ে মামদানির প্রতিক্রিয়া জানা হয়নি। তবে দুদিন আগেও ট্রাম্প এই প্রসঙ্গ তুলেছিলেন। দাবি করেছিলেন, পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেন এবং জানান ভারত যুদ্ধ করবে না। 350% শুল্ক আরোপের ভয় দেখিয়ে দুই দেশকে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন দাবি ট্রাম্পের। ভারত প্রথম থেকে পাকিস্তানের সঙ্গে সমঝোতায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দাবি অস্বীকার করে এসেছে। বামপন্থী ডেমোক্র্যাট নেতা 34 বছরের মামদানি নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র হতে চলেছেন। 79 বছরের ট্রাম্পের সঙ্গে তার বৈঠক নিয়ে আমেরিকায় কৌতূহল ছিল তুঙ্গে, কারণ দুজনের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে প্রচুর। বৈঠকের আগে পর্যন্ত একে অপরকে তারা কটাক্ষ করেছেন। ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করেছিলেন মামদানি, কিন্তু বৈঠকের পর ছবি বদলে গিয়েছে। নিউ ইয়র্কের স্বার্থে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে দারুণ বলেছেন তিনিও। মামদানির সঙ্গে বৈঠকে শেষে ট্রাম্প বলেন, অনেক বিষয়ে আমাদের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু আমার মনে হয় আমরা সমাধানে পৌঁছতে পারব। শেষ পর্যন্ত যা হবে নিউ ইয়র্কের ভালোর জন্যই হবে। যদি এই শহরে ও সফল হয়, অর্থাৎ মামদানির কথা বলে তিনি বলেছেন তিনি বেশ খুশি হবেন। নিউ ইয়র্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, আজকের এই বৈঠকে আমি বেশ অবাক হয়েছি। মামদানিকে সাহায্যই করব, ওর কাজে ব্যাঘাত ঘটাবো না আমি, কারণ আমি চাই নিউ ইয়র্ক সিটি মহান হয়ে উঠুক। আমি নিউ ইয়র্ককে ভালোবাসি, কারণ আমিও এই শহরেরই ছেলে। মামদানির বামপন্থী সমাজতান্ত্রিক শাসনে নিউ ইয়র্কের বাসিন্দা হিসেবে মানিয়ে নিতে পারবেন? ট্রাম্প বলেন, মানিয়ে নেব, সত্যিই নেব, বিশেষত এখন ওর সঙ্গে বৈঠকের পর। আমাদের দুজনের কাছেই নিউ ইয়র্ক খুব গুরুত্বপূর্ণ। বৈঠকে শেষে সংবাদ মাধ্যমের উপস্থিতি দেখে অবাক হয়ে গেছিলেন ট্রাম্প। বলেন, আমি এত বড় বড় রাষ্ট্রনেতার সঙ্গে এত গুরুত্বপূর্ণ বৈঠক করি, তাতে কেউ পাত্তা দেয় না।
আর এখন বাইরেও শয়ে শয়ে সাংবাদিক অপেক্ষা করে আছেন। মনে হচ্ছে কোনো কারণে এই বৈঠক সংবাদ মাধ্যমের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। ভিড়ের মধ্যে থেকে এক সাংবাদিক মামদানির উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনি কি এখনো বলবেন প্রেসিডেন্ট ট্রাম্প একজন ফ্যাসিস্ট? মামদানির উত্তর দিতে গিয়েছিলেন, কিন্তু তাকে থামিয়ে ট্রাম্প বলে ওঠেন, আরে ঠিক আছে, তুমি হ্যাঁ বলে দিতে পারো, ব্যাখ্যা করাচ্ছে হ্যাঁ বলে দেওয়া সহজ, আমি কিছুই মনে করব না। আমেরিকার অভিবাসন সমস্যা এবং তার মোকাবিলায় ট্রাম্পের নীতি নিয়ে বারবার দ্বিমত পোষণ করেছেন মামদানি। অনুপ্রবেশকারীদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তেও আপত্তি জানিয়েছেন। এক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে তার মতভেদ স্পষ্ট। তা নিয়েও শুক্রবারের বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। নিউ ইয়র্কের জনসংখ্যার একটা বড় অংশ পরিযায়ী। মামদানি তাদের স্বার্থ রক্ষার পক্ষে, কিন্তু ট্রাম্পের নীতি তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ট্রাম্প বলেন, মামদানি একটা সুরক্ষিত নিউ ইয়র্ক চায়। নিরাপদ হলেই নিউ ইয়র্ক মহান হয়ে উঠবে। রাস্তাঘাট যদি নিরাপদ না হয়, সাফল্য আসবে না। বৈঠক শেষে মামদানিকে ডেমোক্র্যাটদের সত্যিকারের নেতা বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। একটি রিপোর্টে দাবি করা হচ্ছে গত মে মাসে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পরীক্ষা চালিয়েছে বেজিং। এর মধ্যে অন্যতম ছিল J-10 ফাইটার বিমান, PL-15 ক্ষেপণাস্ত্র সহ অনেক সিস্টেম। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত পাক সংঘর্ষ চীনের জন্য কি লাইভ গবেষণাগার বিষয় হয়ে উঠেছিল? কথায় বলে কারোর সর্বনাশ, আবার কারোর পৌষ মাস। সেই কথাই যেন মনে করিয়ে দিল সাম্প্রতিক মার্কিন রিপোর্ট, যার দৌলতে ফের শিরোনামে অপারেশন সিন্দুর। মার্কিন চীন অর্থনীতি ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গত মে মাসে নিজেদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সম্ভার পরীক্ষা চালিয়েছে বেজিং। এর মধ্যে অন্যতম ছিল J-10 ফাইটার বিমান, PL-15 ক্ষেপণাস্ত্র, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ ভারত পাক সংঘর্ষে চীনের জন্য হয়ে উঠেছিল একটা লাইভ গবেষণার বিষয়। রিপোর্টে বলা হয়েছে, প্রথমবারের মতো চীনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম, যার মধ্যে রয়েছে J-10 ফাইটার বিমান, PL-15 ক্ষেপণাস্ত্র, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি, এগুলি যুদ্ধে প্রত্যক্ষভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাস্তব বিশ্বের ক্ষেত্র পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এরপর জুনে চীন পাকিস্তানের কাছে প্রস্তাব দেয় 40টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি। কিন্তু চীন কি এই পরীক্ষায় সফল? ওয়াকিবহল মহলের মতে, অপারেশন সিন্দুরে পাকিস্তানের কার্যতই মুখ থুবড়ে পড়ার ছবি কিন্তু চীনের জন্য খুব বেশি উৎসাহব্যঞ্জক নয়। উল্লেখ্য, ভারতীয় সেনাকে রুখতে চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল পাকিস্তান, কিন্তু দেখা যায় আছড়ে পড়ায় সেই বিমানটি ফাটেনি। ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও চীনের তৈরি যে F-70 যুদ্ধবিমানকে উড়িয়ে দিয়েছিল ভারতের সেনারা। এই পরিসংখ্যান যে চীনের জন্য কাঁটা তৈরি করেছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের 26 জন নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন TRF এর 4 জঙ্গি। এই হামলার জবাবে 7ই মে ভোর রাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100 জনেরও বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। আর তার মাঝেই চীনের এই গবেষণা তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এবং এর মধ্যেই ভারতের বিমান বাহিনীর শক্তি বাড়াতে Su-57 যুদ্ধ বিমান সংক্রান্ত চুক্তির প্রস্তাবও দিয়েছে রাশিয়া। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাৎপর্যপূর্ণভাবে তার আগে পুরনো বন্ধু দিল্লিকে বড়সড় সামরিক চুক্তির প্রস্তাব দিল মস্কো। এর মধ্যে রয়েছে ভারতের বিমান বাহিনীর শক্তি বাড়াতে Su-57 যুদ্ধ বিমান সংক্রান্ত চুক্তির প্রস্তাব। অত্যাধুনিক এই প্রযুক্তিও দিল্লিকে উপহার দিতে আগ্রহী রাশিয়া। বিশ্লেষকদের দাবি,
পুতিনের দেশের প্রস্তাব মানলে আকাশপথে পশ্চিমের দেশগুলির সমান্তরাল শক্তি অর্জন করবে ভারত। রাশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সের্গেই সেমাজোভ জানিয়েছেন, প্রাথমিক প্রস্তাবে রাশিয়ায় উৎপাদিত SU-57 দিল্লিকে বিক্রির কথা বলা হচ্ছে। পরবর্তীকালে রুশ প্রযুক্তির সাহায্যে ভারতেই উৎপাদিত হবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। এখানেই শেষ নয়। সূত্রের খবর, একক ইঞ্জিনের স্টিলথ যুদ্ধবিমান SU-75 চেকমেট নিয়েও চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে ভারতকে। বিশ্লেষকদের বক্তব্য, অন্য কোনো দেশ ভারতকে তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে এই স্তরের প্রবেশাধিকার দেয়নি। যদি ভারত এই প্রস্তাব গ্রহণ করে তবে তারা এমন সক্ষমতা অর্জন করবে যা পশ্চিম বিশ্বের দেশগুলির সমান্তরাল। উল্লেখ্য, এর আগে পশ্চিমের একাধিক দেশকে প্রস্তাব করা হলেও তারা স্টিলথ ফাইটার জেটের উন্নত প্রযুক্তির ভারতের সঙ্গে ভাগ করতে চায়নি। এদিকে শুল্ক সংঘাতের আবহে আমেরিকা থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত। এই বিষয়ে বুধবার শিলমোহর দিয়েছে মার্কিন প্রশাসন। দুটি আলাদা বিবৃতিতে ট্রাম্পের দেশের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি জানিয়েছে, $92.8 মিলিয়ন ভারত মার্কিন অস্ত্র চুক্তি বাস্তবায়ন হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের শরণার্থী শিবিরে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তবে এই শরণার্থীদের বোঝা আর বইতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব গৃহীত হওয়ার পর এমনটাই দাবি বাংলাদেশি প্রতিনিধি দলের। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য উপযুক্ত পরিষেবা তৈরির লক্ষ্যে ফের একবার প্রস্তাব গৃহীত হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তৃতীয় কমিউনিটিতে যৌথভাবে প্রস্তাবটি পেশ করেন দুই আন্তর্জাতিক জোট, ইউরোপীয় ইউনিয়ন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। 2017 সাল থেকে প্রতি বছরই রোহিঙ্গা সংক্রান্ত প্রস্তাব যৌথভাবে পেশ করে আসছে ইইউ এবং ওআইসি। মায়ানমারে গৃহযুদ্ধের পর থেকে রাখাইন প্রদেশে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের পরিস্থিতি ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে। প্রচুর রোহিঙ্গা প্রাণ ভয়ে মায়ানমার ছেড়ে বাংলাদেশ এবং অন্য নিকটবর্তী দেশগুলিতে পালিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশ শরণার্থী শিবিরে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের ওই শরণার্থী শিবিরগুলি ক্রমশ বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে। বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের বাংলাদেশি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে গত 8 বছর ধরে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণের বিষয়ে আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করছে তারা। বাসাস অনুসারে ঢাকার প্রতিনিধি দল রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, 13 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা আর বইতে পারছে না বাংলাদেশ। রোহিঙ্গাদের তাই মায়ানমারে ফেরত পাঠানোর জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা। প্রস্তাবটি রাষ্ট্রপুঞ্জে গৃহীত হওয়ার পরেই ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে ইইউ। মায়ানমারের মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ইউরোপীয় গোষ্ঠী। মানবাধিকার লঙ্ঘনের এই পরিস্থিতির মাঝেই সেখানে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে সামরিক বাহিনীর উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। ইইউ বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বেচ্ছায় সেদেশ থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম। এই অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে নিরাপদে ফেরত পাঠানোর জন্য নতুন করে আন্তর্জাতিক স্তরে উদ্যোগ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। বাসাস অনুসারে গৃহীত হওয়া ওই প্রস্তাবটি 105টি দেশে সমর্থন জানিয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ফয়জলাবাদের মালিকপুর এলাকার একটি কারখানায় গ্যাস লিকের কারণে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। আঠা তৈরির ওই কারখানাটিতে গ্যাস লিক করেই দুর্ঘটনা ঘটেছে। পাকিস্তানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি কারখানায় গ্যাস লিকের কারণে বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আঠা তৈরির ওই কারখানাটিতে গ্যাস লিক করে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কারখানার একটি বয়লার ফেটে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একটি অংশ ভেঙে পড়ে।
সূত্রের খবর, ফয়সালাবাদের ওই কারখানায় গ্যাস লিকের পরেই আগুন ধরে যায়। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের অফিস থেকে বলা হয়েছে, প্রথমে একটি কারখানায় আগুন ধরে যায়, তারপর সেখান থেকেই অন্য কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আপাতত 5 সদস্যের একটি তদন্তকারী দল তৈরি হয়েছে, যারা ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে কারখানাটিতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনা স্থানীয় প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে পাকিস্তানের ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন। কারখানায় নিরাপত্তা নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের সামনেই নির্বাচন, তার আগে মুখোমুখি বৈঠকে বসলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঢাকার সেনাকুঞ্জ সশস্ত্র বাহিনী দিবসের জমকালো আয়োজনে উপস্থিত দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতারা। কিন্তু বহু ক্যামেরা ও আলোকবৃত্তের মধ্যেই ঘটে গেল এক নিঃশব্দ রাজনৈতিক ঘটনা। মুখোমুখি বৈঠকে বসলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলাপ হয়েছে দুজনের। প্রধান উপদেষ্টা ইউনূস প্রথমেই খোঁজ নেন অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা। হাসপাতাল ও গৃহ চিকিৎসার মধ্যেই কাটছে তার সময়। খালেদার দ্রুত সুস্থতা কামনা করেছেন ইউনূস। কৃতজ্ঞতা জানিয়ে খালেদাও খোঁজ নেন প্রধান উপদেষ্টা স্ত্রী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার এবং তার সুস্থতাও কামনা করেন। সূত্রের খবর, সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সাইদা শর্মিলা রহমান। তবে বৈঠকটি পুরো সময় আনুষ্ঠানিক মিডিয়া কভারেজের বাইরে রাখা হয়, যা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন সংবেদনশীল সময়ে দুই শীর্ষ রাজনীতিকের হঠাৎ সৌজন্য বৈঠকের মাধ্যমে সুপ্ত বার্তা বহন করছে দেশের রাজনৈতিক অন্দরে। তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টার মাঝেই বিরোধী শিবিরের প্রধান নেত্রীর সঙ্গে এমন সাক্ষাৎ কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের একাংশের। তবে সরকারি মহল কিংবা বিএনপি কোনো পক্ষই বৈঠক সংক্রান্ত রাজনৈতিক বার্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। শুধুই কি সৌজন্য, নাকি সামনে আরও বড় কোনো আলোচনার পূর্বাভাস? সেনাকুঞ্জের এই নীরব বৈঠকই এখন বাংলাদেশের রাজনৈতিক আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।